হ্যালো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই শুনতে পাচ্ছ? জি ম্যাম। আরএনএ ভাইরাল ডিজিজ, গতকালকে ডিএনএ ভাইরাল ডিজিজ পড়াইছিলাম তোমাদেরকে। আমি আজকে আরএনএ ভাইরাল ডিজিজ পড়াবো। ফিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিএনএ ভাইরাসের চেয়ে আরএনএ ভাইরাসই আমাদের যে ভারতীয় উপমহাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আরএনএ ডিএনএ চেয়ে আরএনএ ভাইরাসটা একটু বেশি দেখা যায় ফিশের ক্ষেত্রে। তো আরএনএ ভাইরাল ডিজিজ আমি তোমাদেরকে শর্টলি আজকে দেখাবো, আর সেই সাথে হচ্ছে শেলফিশ ডিজিজটা, ভাইরাল যে শেলফিশ ডিজিজগুলো হয় সেই ডিজিজগুলো পড়াবো। তো আরএনএ ভাইরাল পার্টিসিপেন্ট কয়জন? 36। অন্যরা কোথায়? 7 মিনিট লেট করছি ক্লাসে, এরপরে তোমাদের পার্টিসিপেন্ট 37। আমি কিন্তু সবারই অ্যাটেন্ডেন্স নেই না, তার মানে এই নয় যে তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হয়। এটা জেনে রাখো, আমি কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স এই রেকর্ড দেখেই দিব। ক্লাসের রেকর্ড দেখেই কিন্তু তোমাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব। অনেকেই আমি দেখতে পাই যে তোমরা ক্লাসে আসো না, একেবারেই আসো না, এমন স্টুডেন্টও আছে। দেখ, আরএনএ ভাইরাল ডিজিজ, ডিএনএ ভাইরাল ডিজিজের যেভাবে নামকরণ করা হয়, আরএনএ ভাইরাল ডিজিজের অনেকটা সেভাবেই নামকরণ করা হয়। যেমন ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস, কালকে তোমাদের একটু বলেছিলাম। দিস ডিজিজ ইজ কজড বাই হাইলি কন্টাজিয়াস ভাইরাল ডিজিজ। সাধারণত হচ্ছে প্যানক্রিয়াস, ফিশের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসে এদের সিমটমগুলো পাওয়া যায়। এবং হচ্ছে এটা বিলঙ্গিং টু দ্য ভিনা ভিডি, এটা একটা ফ্যামিলি, ভাইরাসের ফ্যামিলির নেম, এই ভিনা ভিডির অন্তর্ভুক্ত। আর যে ভাইরাস এই ডিজিজটা তৈরি করে আইপিএন, সে আইপিএন-বি, ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাস। It affects both warm water and cold water fishes to freshwater and marine environment. এবং ওয়ার্ল্ড ওয়াইড, আমেরিকা, ইউরোপ এবং এশিয়া সব কন্টিনেন্টে এটা দেখা যায়। তো গ্রস সাইন কি? ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিসের সাডেন মর্টালিটি, আর যেহেতু কন্টাজিয়াস, মর্টালিটি 10% টু মোর দেন 90% মর্টালিটি দেখা যায়। দি ভাইরাস ইজ অলসো আইসোলেটেড ফ্রম অর্নামেন্টাল ফিশেস ইন হুইচ ইট কজেস সিভিয়ার মর্টালিটি। এফেক্টেড ফিশ ডাই ভেরি কুইকলি, খুব দ্রুত এফেক্টেড ফিশ প্যানক্রিয়াসে যেহেতু আক্রমণ করে, খুব দ্রুত এটা হচ্ছে ছড়ে যায়। এবং হচ্ছে এই আইপিএনটা কিন্তু হচ্ছে সিস্টেমিক ইনফেকশন, যার জন্য খুব দ্রুত বডিতে ছড়ে যায়। In outbreaks, fish loss appetite, become lethargic and eventually disoriented. Some becomes ascites and hemorrhage at the base of the fins are common. Ascites মানে কি? Ascites হচ্ছে যেটা, অ্যাসিটিস মানে কি? টার্মিনোলজিতে পড়ানো হয় না অ্যাসিটিসটা। অ্যাসিটিস হচ্ছে যে ফুরা আছে না, ফুরার মতো হচ্ছে ফুলে যাবে এবং ভিতরে হচ্ছে পুজ থাকবে, পুজ রক্ত এই জাতীয় থাকবে, এটাগুলো অ্যাসিটিস বলে। অ্যান্ড হেমোরেজ এট দ্য বেস অফ দি ফিনস আর কমন। দেন যে ফিশ হচ্ছে কর্ক স্ক্রিং, স্পাইরাল সুইমিং মোশন থাকবে, ডার্কেনিং পিগমেন্টেশন এগুলো থাকবে। দেন হচ্ছে একজোপথেলমিয়া থাকবে, অ্যাবডোমেন পপাই যেটাকে হচ্ছে একজোপথেলমিয়া বলি আমরা। Then in this infection, survivors of the disease becomes carriers of the virus for the rest of the life. যদি কোনো ফিশ ইনফেক্টেড হয়, তারা হচ্ছে সারা জীবন ক্যারিয়ার হিসেবে কাজ করবে। সেটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, হরিজন্টাল। তবে যদি ফিশ সার্ভাইভ করে এবং ভালো হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস এই ফিশগুলো হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা করে, পরবর্তী অফস্প্রিং আসে। এই জন্য যদি বলি যে প্রিভেনশনের ক্ষেত্রে যদি কোনো পুকুরের ভিতরে অথবা হচ্ছে কোনো ওয়াটার বডিতে যদি হচ্ছে ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাস দেখা যায়, ওই মাছ, ওই পুকুরের মাছকে ব্রুড ফিশ হিসেবে ব্যবহার না করাটাই হচ্ছে শ্রেয়। বেস্ট হচ্ছে যদি কোনো মাছকে পাওয়া যায় যে এই আইপিএন দ্বারা ইনফেকশন হয়েছে, তাহলে তাদেরকে হচ্ছে মেরে ফেলো অথবা হচ্ছে মাটি চাপা দেয় অথবা পুড়িয়ে ফেলো। আর ওই মাছ যদি ভালো হয় ট্রিটমেন্টের মাধ্যমে, সেটা কখনোই ব্রুড ফিশ হিসেবে ব্যবহার না করাটাই হচ্ছে বেস্ট। প্রিভেনশন কি? প্রিভেনশন মেথড হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ফার্টিলাইজ টেক্স ফ্রম আইপিএনবি কেরিয়ার ব্রুডস্টক, যেটা বলেছি যে সেটাকে হচ্ছে পরবর্তী ব্রুড হিসেবে ব্যবহার না করা।
আর যদি হচ্ছে কখনো সেটা এমন হয় যে ব্রুড ফিশের ভিতর দেখা যায় আফটার রিলিজিং এগস, সেক্ষেত্রে হচ্ছে সেই এগটাকে হচ্ছে ডিসইনফেকশন করা, ভ্যাকসিনেশন দেওয়া, এগুলো হচ্ছে একটা মেথড হতে পারে। আর স্টকিং ডেনসিটি কমায় দেওয়া, ড্রপিং ওয়াটার টেম্পারেচার কমায় দেওয়া একটা মেথড হতে পারে। দেন হচ্ছে ভাইরাল নেক্রোসিস, ভাইরাল নার্ভাস নেক্রোসিস, সেটা গতকালকে বলেছিলাম যে ভাইরাল নার্ভাস নেক্রোসিস যে ভাইরাসের মাধ্যমে হয়, এই ডিজিজের নামই হচ্ছে ভাইরাল নেক্রোসিস, নার্ভাস নেক্রোসিস। এটা হচ্ছে ইউরোপিয়ান মোস্ট, এই ভাইরাল নেক্রোসিস নার্ভাস নেক্রোসিসটা হচ্ছে মোস্ট অফ দি টাইম হচ্ছে ইউরোপের দিকে দেখা যায়। এবং এই ফিশের হচ্ছে মেন সিমটম হচ্ছে এরা হচ্ছে নার্ভাস সিস্টেমে হচ্ছে ফিশের যে ব্রেন আছে সেই ব্রেন নার্ভাস সিস্টেমে হচ্ছে ইনফেকশন করে। আর নার্ভাস সিস্টেমের সাথে যেহেতু হচ্ছে ব্রেনের একটা সম্পর্ক আছে, সেই চোখের রেটিনার একটা সম্পর্ক আছে নার্ভের সাথে, মাধ্যমে সেই নার্ভের মাধ্যমে এই নার্ভাস সিস্টেম থেকে হচ্ছে ব্রেনের দিকে হচ্ছে এটা ট্রান্সমিট হয়। মেইন সিমটম ভাইরাল নেক্রোসিসের মেইন সিমটম হচ্ছে ব্রেনকে ইফেক্ট করবে এবং ব্রেন থেকে চোখ। এবং আমরা যদি এই ভাইরাসটাকে আইসোলেট করতে চাই আমরা, সেক্ষেত্রে হচ্ছে বেস্ট আইসোলেশনের মেথড হচ্ছে ব্রেন থেকে স্যাম্পল কালেকশন করে সেটাকে হচ্ছে ল্যাবে টিস্যু কালচার করা, যেটা হচ্ছে কালচারের মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। দেন হচ্ছে স্প্রিং ভিরেমিয়া অফ কার্প, স্প্রিং ভিরেমিয়া অফ কার্প ভাইরাসটা বাংলাদেশ তথা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে খুব বেশি দেখা যায়। কার্প জাতীয় মাছ, বিশেষ করে ইন্ডিয়ান মেজর কার্প, যেটা আমাদের বাংলাদেশের যে ইন্ডিয়ান মেজর কার্প, এই ইন্ডিয়ান মেজর কার্পের ভিতরে হচ্ছে স্প্রিং ভিরেমিয়া অফ কার্প দেখা যায়। আর যে এর যে স্প্রিং ভিরেমিয়া অফ কার্পের যে ভাইরাস, সেটার নাম হচ্ছে স্প্রিং ভিরেমিয়া অফ কার্প ভাইরাস, সংক্ষেপে যাকে বলা হচ্ছে এসবিসিভি। যদি বলি হচ্ছে ডিজের নাম কি, তখন হবে এসবিসি। আর হচ্ছে যদি বলি যে পজিটিভ এজেন্ট কি, সেক্ষেত্রে হবে এসবিসিভি। এটা কি আন্ডার দা রেবডু ভাইরাস। ভাইরাস হচ্ছে কতগুলো গ্রুপ বলেছিলাম আমি তোমাদেরকে ফ্যামিলি ওয়াইজ, হচ্ছে রেবডু ভাইরাস গ্রুপের আন্ডারে থাকে। রেবডু ভাইরাসের কিছু হচ্ছে স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে, কারো যদি ইন্টারেস্ট থাকে নেটে সার্চ করলে তোমরা রেবডু ভাইরাসের কি কি ক্যারেক্টার থাকে দেখতে পাবা স্ট্রাকচারালি। এবং হচ্ছে এদের হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে এই ভাইরাসকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। আমি তোমাদের ওই ডিটেলসে পড়াই নাই, কারো যদি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে হচ্ছে রেবডু ভাইরাস সম্বন্ধে নেটে সার্চ দিলে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে, সেখানে হচ্ছে পড়ে নিবা তোমরা। These groups of virus shares many similarities with the swim bladder inflammation virus. এই স্প্রিং ভিরেমিয়া অফ কার্প ভাইরাস হচ্ছে সুইম ব্লাডার, যে আছে সুইম ব্লাডারকেই মেইনলি হচ্ছে ইনফ্লামেট করে। এইটার মেইন সিমটমটাই হচ্ছে সুইম ব্লাডারের ভিতর পাওয়া যায়, এবং সুইম ব্লাডারটা হচ্ছে ফুলে যায়। মাছের যে সুইম ব্লাডার, কার্প জাতীয় অথবা কই জাতীয় মাছের হচ্ছে সুইম ব্লাডারটা ফুলে যায়। মেইন ইনফেকশনটা হচ্ছে সুইম ব্লাডার কি করে মেইনলি। হ্যাঁ বড় ম্যাম, সুইম ব্লাডার তো এমনি ফুলা থাকে, আরো ফুলে যায় কিভাবে? সুইম ব্লাডার ফুলে যাবে, অ্যাবনর্মাল ফুলার কোনো নাই। সুইম ব্লাডার তো ফোলা থাকে, যেটা হচ্ছে নর্মাল গ্যাস দ্বারা ফোলা থাকে। যখন তোমার হচ্ছে ভাইরাল ইনফেকশন হবে, সুইম ব্লাডার যে স্কিনটা আছে না, সেই স্কিনের ভিতরে ফুটো হবে, তখন ভিতরে গ্যাসটা হচ্ছে কি হচ্ছে আরো কিছু বাজে কিছু গ্যাস দ্বারা ওটা ফিল আপ হবে যখন ভাইরাস ইনফেক্ট করবে। এবং হচ্ছে এটা হচ্ছে কি বলবো, অনেক সময় সুইম ব্লাডারে পানিও ঢুকে যায়, ফুলাটা আরো ফুল। ম্যাম, সুইম ব্লাডার ফাইটে যায় না পরে ফুলতে ফুলতে? না, সেটা সেভাবে ফাটবে না, কারণ হচ্ছে তখন হচ্ছে কি যে বাইরের যে লেয়ারটা আছে ফাটবে না, সেটা বলা ঠিক না, কখনো কখনো ফেটে যাবে, হচ্ছে নর্মালি ফাটে না। যেটা হয় যে সুইম ব্লাডারের চারপাশের যে তোমার স্কিনটা থাকে, সেই স্কিনটা হচ্ছে ইনফেকশন হয়ে ওটা মোটা হয়ে যায়, ফুলে যায়, এবং ভিতরে হচ্ছে যে গ্যাসটা নর্মালি ভরা থাকে সেটা হচ্ছে আরো কিছু অর্ডার বা কিছু অ্যাবডোমাল কিছু গ্যাস দ্বারা সেটা আরো ফুলে। কিন্তু ওই সুইম ব্লাডারের যে স্কিনটা, সেটা কিন্তু হচ্ছে কি বলবো, এটা হচ্ছে মানে একটা ফ্লেক্সিবল। ওরা কিন্তু যখন গ্যাস কমে যায় তখন কিন্তু এটা চুপসে যেতে পারে, আবার যখন গ্যাস বের হয়ে যায় সেটা মানে বেশি হয়, সেটা কিন্তু আবার ফ্ল্যাট হতে পারে। ফ্ল্যাটটা তো কি বলবো, এটাকে সম্প্রসারিত হতে পারে, এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে। ওকে ম্যাম। আর তখন কি হবে, যখন সুইম ব্লাডারটা ফুলতে থাকবে, সুইম ব্লাডারটা কোন দিকে থাকে, ভেন্ট্রাল সাইডে থাকে, তখন ফিশের পেট, এর আগে দেখাচ্ছিলাম তোমাদের কি, যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, গত ক্লাসে দেখাচ্ছিলাম ডিএনএ ভাইরাস দ্বারা একটা মাছের হয়েছিল, যে খরিশা মাছের কি হয়েছিল, যখন হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তখন হচ্ছে পেটটা কিন্তু ফুলে গেছে, এটা কি জন্য হয়েছিল, ফ্লুইড অ্যাকুমুলেশনের জন্য। বাট স্প্রিং ভিরেমিয়া অফ কার্পের জন্য যদি সুইম ব্লাডার বাবা
যদি তোমার এই স্প্রিং ভিলেমিয়া কার্পের জন্য যদি সুইম ব্লাডারটা হচ্ছে ইনফ্লামেশন হয়, এক্সটেন্ড করে, সেই ক্ষেত্রে হবে কি হবে, সেই ক্ষেত্রেও ওই যে ফ্লুইড অ্যাকুমুলেশন হলে যেরকম পেট ফুলে যায় এরকম কিন্তু পেট ফুলে যাবে, কিন্তু এটার কজ হবে সুইম ব্লাডারটা হচ্ছে ফুলে যায়, যার জন্য পেট ফুলে যায়। আর হচ্ছে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তখন কিন্তু মাথার কাছে যে মেইন পেটের যে পেটের অংশ আমরা যেটা বলি সেই অংশটা ঝুলে পড়ে। কিন্তু ইন কেস অফ সুইম ব্লাডার ইনফ্লামেশন এটা হচ্ছে দেখা যাচ্ছে যে পেটের ইয়ে থেকে এই পেটের যে অংশ এই অংশ থেকে হচ্ছে অ্যানাল অংশ পর্যন্ত, কারণ সুইম ব্লাডারটা কি একদম লম্বা লম্বা বুটির ভিতরে শুয়ে থাকে না, এই পুরো অংশটা ফুলে যায়, তখন দেখা যায় যে পুরো পেটটাই ফুলে যাচ্ছে। ঠিক আছে, মেনলি কার্ভ ফিশ আর মোর ইনফেক্টেড। স্প্রিং ভিলেমিয়া কার্ভ হচ্ছে মেনলি কার্ভ। দেখো একটু এখানে দেখো, ছবিতে দেখো, অনেকগুলো সিমটমের মধ্যে একটা বড় সিমটম বলছিলাম, দেখো পেট ফুলে গেছে। দেখো তুমি এর কার্ভ জাতীয় মাছ দেখো, এটা হচ্ছে কমন কার্ভ। দেখো পুরো পেটটা ফুলা, এটা কিন্তু এই পেটটা কিন্তু তোমার ফ্লুইডের জন্য হয় না, এই পেটটা ফুলছে হচ্ছে সুইম ব্লাডার ফুলে গেছে এই জন্য। দেখো এটা আগে বলেছিলাম না যে খলসা মাছের কোথায় ছিল, জাস্ট হচ্ছে এই মাথার নিচের অংশটাই ফুলা ছিল, বাট ইন কেস অফ যদি সুইম ব্লাডার ফুলে যায় দেখো পুরোটা একদম এই এনাস থেকে নিয়ে পুরো অংশটাই কিন্তু ফুলে গেছে। কারণ হচ্ছে কি সুইম ব্লাডারটা হচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে লাইং থাকে, শুয়ে থাকে। আরেকটা হচ্ছে বড় সিমটম হচ্ছে দেখো চোখ একদম ফেলবে, দেখো চোখগুলো বের হয়ে আসছে কুটুরি থেকে। চোখ কিন্তু তোমার ই হয়নি, এখানে সাদা হয়নি, চোখগুলো কিন্তু অপেক আই হয়নি, চোখগুলো কিন্তু কালার কিন্তু ঠিকই আছে, ব্ল্যাকই আছে, কিন্তু চোখগুলো হচ্ছে কুটুরির ভিতর থেকে বের হয়ে আসছে। এটা আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফর স্প্রিং ভিলেমিয়া অফ কার্ভ। তো গ্রস সাইনের মধ্যে এগুলোই আমি যেগুলো পড়েছি, ইন্টারনাল সিমটমস ইনক্লুড ভাইরাল সেপ্টিসেমিয়া, ওডেমা এন্ড নেক্রোসিস ইন লিভার, প্যানক্রিয়াস, কিডনি, হার্ট, মানে ইন্টারনাল যে অর্গানগুলো হচ্ছে সবগুলো অর্গানের ভিতরে হচ্ছে নেক্রোসিস দেখা যায়। এটা সিস্টেমিক ইনফেকশন। সুইম ব্লাডার ইনফ্লামেশন লিডস টু দ্য লস অফ ব্যালেন্স এন্ড দ্য ফিশ অফেন ভার্টিক্যালি হ্যাং ইন দি ওয়াটার। সুইম ব্লাডারের কাজ কি? সুইম ব্লাডারের কাজ হচ্ছে ফিশকে হচ্ছে ওরিয়েন্টেশন, ফিশের যেন ডর্সাল সাইড উপরের সাইডে থাকে, ভেন্ট্রাল সাইড পিছে থাকে, তারপর হচ্ছে থেকে ফিশের যে বডির ব্যালেন্স করে ওরা হচ্ছে সুইমিং করতে পারে, সেটা হচ্ছে সুইম ব্লাডারের মেইন কাজ। কিন্তু যখন তুমি এই স্প্রিং ভিলেমিয়া অফ কার্ভ ইনফেকশন করবে তখন কি হবে, সুইম ব্লাডার ফুলে যাবে, তখন কি সুইম ব্লাডার ডিজিজটার জন্য হচ্ছে ফিশের যে ওদের যে ওরিয়েন্টেশনের যে হেল্প করতে সেই হেল্পটা সুইম ব্লাডার করতে পারে না, তখন ফিশের কি ফিশ দেখা যায় জীবিত ঠিকই আছে কিন্তু ওরা হচ্ছে উল্টে পড়ে আছে। দেখবা হচ্ছে পানির মধ্যে এরকম মাছ মাঝে মাঝে পাওয়া যায়, তুলে নিয়ে আসলে দেখা যাচ্ছে হচ্ছে সুইম ব্লাডারটা হয় ওয়াটার দ্বারা ফিল আপ হয়ে আছে, নাহলে নর্মাল হচ্ছে বড় হয়ে আছে। তখন হচ্ছে ওরা উল্টে যায়, ভার্টিক্যাল যে সাইডটা সেটা উপরের দিকে থাকে আর হচ্ছে ডর্সাল সাইডটা হচ্ছে নিচের দিকে, মানে হচ্ছে যাকে ডিসওরিয়েন্টেশন যাকে বলে। The disease outbreaks are often associated with the increasing water temperature and survivors become carrier of latent infection. যখন হাই, তার মানে হচ্ছে হাই টেম্পারেচার, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যখন হচ্ছে ওয়াটার টেম্পারেচার সামারে বেশি থাকে তখন এই ডিজিজটা হচ্ছে বেশি দেখা যায়, এবং হচ্ছে যদি এই ডিজিজ থেকে কোনো ফিশ সার্ভাইভ করে তারা হচ্ছে লেটেন্ট ইনফেকশন, মানে ভিতরে ইনফেকশন থেকে থাকে এবং ওরা হচ্ছে অ্যাজ এ কেরিয়ার হিসেবে কাজ করে। এবং এই ক্ষেত্রে কেরিয়ার অনেক সময় হচ্ছে ভার্টিক্যাল ইনফেকশনে করতে পারে, কখনো কখনো হচ্ছে হরিজন্টাল। তো মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে ভার্টিক্যাল ইনফেকশনই এরা করে। তাকে ডিউরিং পিরিয়ড অফ স্ট্রেস ভাইরাস ইজ শেড উইথ মিউকাস এন্ড ফিসিস এন্ড ইন্টার দ্য আনইনফেক্টেড ফিশ। কখন বের হয়, যখন হচ্ছে স্ট্রেস পিরিয়ডে ফিশের এই ভাইরাস কি ইন্টারনালি কিন্তু অর্গানগুলোকে ইনফেকশন করছে, কিন্তু মিউকাস এবং ফিসের সাথে এটা হচ্ছে বাইরে বের হয়ে আসে। ভিতর থেকে কিভাবে, লেটেন্সি পিরিয়ডে যখন ভিতরে ইনফেকশনটা থেকে থাকে, লেটেন্সি ইন কেস অফ ফিশটা সার্ভাইভ করছে, কিন্তু লেটেন্সি পিরিয়ড মানে হচ্ছে ভিতরে ফিশের ভিতরে বিশেষ করে সুইম ব্লাডার বা ইন্টারনাল অর্গানের ভিতরে ভাইরাস থেকে থাকে। এখন কথা হচ্ছে যে তাহলে ভাইরাল ফিশকে কিভাবে ইনফেকশন করছে হরিজন্টাল ট্রান্সমিশনের ক্ষেত্রে কি বলতে, যখন স্টেজ পিরিয়ড তখন এই ভাইরাসগুলো হচ্ছে মিউকাসের সাথে অথবা ফিশের মাধ্যমে ওই সার্ভাইভার ফিশ থেকে বের হয়ে আসে এবং হচ্ছে ইনফেক্টেড ফিশকে তখন এটা কি গিলের মাধ্যমে অথবা হচ্ছে সাইড অফ এন্ট্রি। সাইড অফ এন্ট্রি কোনগুলো, সাইড অফ এন্ট্রি হচ্ছে চোখ, তারপরে ফিশের সাইড অফ এন্ট্রি হচ্ছে এটা আছে না অ্যানাসটা হচ্ছে সাইড অফ এন্ট্রি হিসেবে কাজ করে, গিল, তারপরে চোখ আর হচ্ছে অ্যানাস, এই তিনটা সাইড সাধারণত কখনো কখনো তোমার লেটারাল লাইন যে আছে লেটারাল লাইনের দিকে যে কিছু ফুটা ফুটা থাকে সেগুলো দিয়েও অনেক সময় হচ্ছে এন্ট্রি করতে পারে। As the spring venom carbapenems is also transmitted by vectors, good husbandry practices are essential to keep the infection under check. তার মানে হচ্ছে কি এই স্প্রিং ভিলেমিয়া কাপ ভাইরাসটা কিন্তু ভেক্টরের মাধ্যমে হচ্ছে ট্রান্সমিট হয়। ভেক্টর এখানে কি, ভেক্টর হচ্ছে লিচ হতে পারে, হয়তো কি হলো একটা লিচ
একটা ফিশের কি ব্লাড খেলো ভিতর থেকে, তাহলে কি ওরা হচ্ছে সে ব্লাডটা সাকিং করে সেই ভাইরাসটা সাকিং করলো, সে নিচের কিছুই করবে না। অথবা হচ্ছে যে আর্গুলাস অথবা যে লার্নিয়া বিভিন্ন যে ভেক্টর ক্রাস্টাসিয়ান যে প্যারাসাইটগুলো আছে, নাম শুনেছো তোমরা এগুলো প্যারাসাইট? তোমাদের পরবর্তীতে প্যারাসাইটের সাবজেক্ট আসবে। এগুলো হচ্ছে তোমার প্যারাসাইট, ফিশের প্যারাসাইট, ফিশ আর্গুলাস, ফিশের উকুন হয়, ফিশ লাইস বলে এগুলোকে। তারপর হচ্ছে কিছু লার্নিয়া আছে সেগুলো ক্রাস্টাসিয়ান। তারপর লিচ অথবা কোনো মোলাস্ক, এরা কি করে ফিশের বডিতে হচ্ছে কি ব্লাড সাকিং করে খায়, এরা হচ্ছে তখন ভেক্টর হিসেবে কাজ করে। এই জন্য হচ্ছে কি বলতেছে যে গুড হাজবেন্ডারি প্র্যাকটিস করা হচ্ছে এসেনশিয়াল, মানে হচ্ছে ভেক্টরগুলো যাতে ওয়াটার ভিতর বডির ভিতর না থাকতে পারে সেটাকে রিমুভ করাই হচ্ছে গুড হাজবেন্ডারি প্র্যাকটিস বলা হচ্ছে। সেটা হচ্ছে বেস্ট সলিউশন টু প্রিভেন্ট দিস ডিজিজ। দেন হচ্ছে ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া, ডিজিজের নাম হচ্ছে ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া। এটা কজেটিভ এজেন্ট হচ্ছে ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া ভাইরাস ইজ অ্যান আরএনএ ভাইরাস বিলঙ্গিং টু দি রেবডো ভাইরাস। আগেরটার মতো এটা হচ্ছে রেবডো ভাইরাস, ভাইরাসের আন্ডারে ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়াটা হয় ডিজিজটা। ইট ইজ রিলেটেড টু দ্য ভাইরাস কজিং ইনফেকশন, হেমাটোপয়েটিক নেক্রোসিস অ্যান্ড স্ট্রিংগ্লিয়ামিয়া অফ কার্ভ। এটা হচ্ছে কি মানে ইনফেকশন করতেছে হচ্ছে হেমাটোপয়েটিক নেক্রোসিস, হেমাটোপয়েটিক ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস, এটা একটা ভাইরাল ডিজিজ। ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস, এটা তোমাদের আমি পরে আসবো, এটা কিন্তু একটা ভাইরাল ডিজিজ। আবার হচ্ছে স্ট্রিংগ্লিয়ামিয়া অফ কার্ভ, এটা হচ্ছে আরেকটা ভাইরাল ডিজিজ। এই দুইটা ডিজিজের আন্ডার মানে মিলে যে সিমটমগুলো তৈরি হয় ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া, এটা হচ্ছে সেম ডিজিজ তৈরি করে। ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস, হেমাটোপয়েটিক টিস্যু কোথায় থাকে? হেমাটোপয়েটিক টিস্যু কোথায় থাকে কে বলতে পারবা? ফিজিওলজিতে পড়ানো কথা, হেমাটোপয়েটিক টিস্যু কোথায় থাকে? ম্যাম ব্রেইনে। নো নো নো, রেড ব্লাড সেল। ম্যাম ম্যাম লিভারে। ম্যাম লিভার হেপাটিক্স। হ্যাঁ, হেপাটিক সেল থেকে হচ্ছে হেমাটোপয়েটিক কথাটা আসছে। হেপাটিক সেল, হেপাটোসাইট কোনটাকে বলে? লিভারকে বলে হেপাটোসাইট। সেখানে হচ্ছে হেমাটোপয়েটিক টিস্যু থাকে এবং সেইখান থেকে হচ্ছে ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস। এই ভাইরাসটা হচ্ছে মেইনলি হচ্ছে লিভারের দিকে আক্রমণ করে। লিভারে কি বলছিলাম, স্ট্রিংগ্লিয়ামিয়া অফ কার্ভ কি করতেছিল, এরা হচ্ছে ইন্টারনাল অর্গান, সব অর্গানকে ইনফেকশন করতে, তবে হচ্ছে স্ট্রিংগ্লিয়ামিয়া অফ কার্ভের মূল একটা সিম্পটম হচ্ছে এরা সুইম ব্লাডারকে ইনফেকশন করে। আর হচ্ছে ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস কি করতেছে, এটা হচ্ছে লিভারকে ইনফেকশন করে। এই দুইটার কম্বিনেশনে হচ্ছে যে সিম্পটমগুলো সেটা হচ্ছে ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া দ্বারা প্রকাশ পায়। দুই রকমের সিম্পটমই দেখা যায়, যেটা তখন হচ্ছে আইডেন্টিফাই করা হয় যে ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া হয়েছে। Natural outbreaks of viral hemorrhagic septicemia occurs in main-reared rainbow trout and turbot. মেইনলি হচ্ছে বেশিরভাগই এটা হচ্ছে মেরিন ফিশের ভিতরেই দেখা যায়। বাংলাদেশে রেইনবো ট্রাউট নাই, কিন্তু ইন্ডিয়ান কিছু কিছু এলাকাতে রেইনবো ট্রাউট পাওয়া যায়। Other fishes like sea bass, sea breams are susceptible to the virus, and viral hemorrhagic septicemia virus has been isolated from Atlantic herring, spread, dab, Atlantic emerald. বেশিরভাগই বলছি আমি যে মেরিন যে ফিশ, এই মেরিন ফিশের ভিতরেই দেখা যায়। তার মানে দেখা হয় যে ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া এটা কিন্তু ডিজিজ, আর এই ডিজিজের কি পজিটিভ এজেন্ট কি তোমাদের বোঝার জন্য আমি একটু সুবিধা করে দেই। ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া ভাইরাস, এটা হচ্ছে পজিটিভ এজেন্ট, ঠিক আছে। Then in fresh water, rainbow and brown trout also get infected by viral hemorrhagic septicemia virus. Symptoms key: in acute infection, clinical signs of the disease included darkening of body color, pop eye বলতে যেটা বলেছিলাম ভিতর থেকে চোখে একদম ছেলমিয়া, bleeding around the eyes, চোখের চারপাশে ব্লিডিং হবে, pectoral and pelvic fins, pale gills with pinpoint hemorrhage, ইন্টারনাল যেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম কি লিভারে এবং হচ্ছে সুইম ব্লাডারে, ইন্টেস্টাইন লিভার এবং হচ্ছে সুইম ব্লাডারে হচ্ছে মেইন ইনফেকশনটা দেখা দিবে। এছাড়া অন্যান্য কিছু কিছু থাকবে। মর্টালিটি হচ্ছে অনেকটা হচ্ছে ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাসের মতো 10 to 80% পর্যন্ত হচ্ছে মর্টালিটি এখন পর্যন্ত হচ্ছে রেকর্ড করা হয়েছে ডিউ টু ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়া দ্বারা। একটু দেখো ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়ার বাহ্যিক কিছুই দেখো, সিমটম দেখো, দেখো পুরো বডির ফিশের ভিতরে কি দেখা যাচ্ছে, দেখো রেড ব্লাড সেল মনে হচ্ছে যে পুরো বডির ভিতরে হচ্ছে ডটেড করা আছে হেমোরেজিক সারা বডি। যখন তুমি মাসেলটা উপর থেকে হচ্ছে স্ক্রিনটা এবং মাসেলটা উঠায় দেখো ভিতরে দেখো পুরো টিস্যুর মধ্যে দেখো কি হচ্ছে এই স্পটটা কিন্তু টিস্যুর ভিতরে রয়ে গেছে। আমরা যেটাকে বলেছি মাসের মেইন অংশ, মাসেল যেটা এই মাসেলের ভিতরে কিন্তু দেখো এটা কিন্তু শুধু উপরে না ভিতরেও আছে।
তার মানে হচ্ছে ভিতর থেকে এটা হচ্ছে যখন হচ্ছে সিবিআই ক্ষেত্রে বাইরে পর্যন্ত এটা বের হয়ে আসছে। আর এই দেখো লিভারটা পড়ে আছে, দেখো লিভারের ভিতরেও দেখো কিছু কিছু না বেশ ভালো সিভিয়ার ইনফেকশনই দেখা দিচ্ছে ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, দেন হচ্ছে আরেকটা ডিজিজের নাম হচ্ছে ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস, যেটা বলেছিলাম এর আগে ওই যে কি জানি আগে বিয়েতে পড়লাম কি হেমাটোপয়েটিক নেক্রোসিস মানে হচ্ছে হেমাটোপয়েটিক আসে লিভার থেকে। এই ভাইরাসটা হচ্ছে মেইনলি হচ্ছে লিভারকেই বেশি লিভারেই বেশি হচ্ছে ইনফেকশনগুলো দেখা যায়। এছাড়া কিছু অন্যান্য থাকবে, স্কিন পেল হবে, গিল হবে, যেটা অন্যান্য ইয়ের ক্ষেত্রে। তো মেইন সিমটমটা হচ্ছে লিভারের ভিতরে। আর যে ভাইরাস দ্বারা এটা হয় সেটা হচ্ছে ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস ভাইরাস, IHNV। এটা হচ্ছে ডিজিজের নাম। যখন তোমার হচ্ছে পজিটিভ এজেন্ট আসবে তখন হচ্ছে IHNV হবে, ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস ভাইরাস। HNV হচ্ছে পজিটিভ এজেন্ট। দেন আর বেশি গেলাম না আমি। ইনফেকশাস স্যালমন এনিমিয়া, এটা হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশে হয় না, ইন্ডিয়ার কিছু কিছু এলাকায় স্যালমন হয়, মেইনলি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে এটা স্যালমন ফিশে দেখা যায়। ইনফেকশাস স্যালমন এনিমিয়া এটা হচ্ছে মেইনলি কোল্ড ওয়াটার ফিশ, কোল্ড ওয়াটার ফিশে এটা মেইনলি হচ্ছে দেখা যায়। এটা আয়রন ভাইরাস তোমাদের পড়াচ্ছি। কি হচ্ছে আইএস ইজ কজড বাই অ্যান ইনভেলপড আরএনএ ভাইরাস। এটা হচ্ছে কি হয়, আইএস ইজ কজড বাই অ্যান, আগের যে বললাম রেবডু ভাইরাসে কিন্তু একটা রেবডু ভাইরাস পড়াইছিলাম না তোমাদের। রেবডু ভাইরাসের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওর হচ্ছে নেকেড ভাইরাস হয়, আনইনভেলপড ভাইরাস হয়। বাট ইনফেকশাস স্যালমন অ্যানিমিয়ার যে ভাইরাস ধরা হয় সেটা হচ্ছে একটা ইনভেলপড ভাইরাস, ইনভেলপড আরএনএ ভাইরাস, মানে চারপাশে একটা সারাউন্ডিং থাকবে, যেটা তোমাদের ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স দেখাইছিলাম, সেটা দ্বারা হচ্ছে আবরণ থাকবে। which bursts from plasma membrane after replication, রেপ্লিকেশনের পরে যেটা হয় রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে কি হয়েছিল, তখন ডিএনএ চারপাশে একটা প্লাজমা তৈরি হয়েছে, প্লাজমা তৈরি করে সেটা হচ্ছে বাইরে রিলিজ হয়ে আসছিল। দিস ইজ অবজার্ভড ইন আটলান্টিক স্যালমন, মেইনলি হচ্ছে আটলান্টিক স্যালমন দেখা যায়। এক্সেপশনালি আইএসএ হ্যাজ বিন ট্রান্সফার টু সি ট্রাউট অ্যান্ড রেনবো ট্রাউট। সি ট্রাউট এবং রেনবো ট্রাউট এগুলো কোল্ড ওয়াটার ফিশ, সাধারণত ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিতে এবং অস্ট্রেলিয়াতে রেনবো ট্রাউট কালচার করা হয়। ইন্ডিয়ার কিছু কিছু এরিয়াতে হচ্ছে এই রেনবো ট্রাউটটা কালচার করা হয়, যেগুলো হচ্ছে টেম্পারেচার কম্পারেটিভলি একটু কম। ক্লিনিক্যাল সায়েন্স অফ আইএসআর লিথার্জি হেমোরেজিক আইস, এগুলো পড়বা, আমি আর ডিটেলস করবো না। স্যালমন প্যানক্রিয়াস নেক্রোসিস, এটাও স্যালমন ফিশে হয়। নাম্বারিং একটু অনেক সমস্যা হয়েছে। স্যালমন প্যানক্রিয়াস ডিজিজ, এটা হচ্ছে স্যালমন ফিশে হয়। দি ভাইরাস যেটা দ্বারা হয় স্যালমন প্যানক্রিয়াস ডিজিজ ভাইরাস। স্যালমন প্যানক্রিয়াস, এটা হচ্ছে স্যালমনের হচ্ছে প্যানক্রিয়াস, যে আছে প্যানক্রিয়াসের ভিতরে এটা হচ্ছে মেইনলি হচ্ছে সিমটমটা প্রকাশ পায়। ইজ এ সাব অ্যাকিউট অর টু ক্রনিক ডিজিজ। সাব অ্যাকিউট টু ক্রনিক, ক্রনিক মনে আছে? টার্মিনোলজি পড়াইছিলাম, টার্মিনোলজি পড়াইছিলাম কি কাকে সাব অ্যাকিউট বলে ক্রনিক বলে, আমি বলেছিলাম মনে হয়, আমার যতটুকু মনে পড়ছে। এবং হচ্ছে কি হয়, কখন হয়, ফার্ম আটলান্টিক স্যালমন পোস্ট মোল্টস এন্ড গ্রোয়ার্স। পোস্ট মোল্ট মানে হচ্ছে কি, যখন হচ্ছে ফ্রাই থেকে এগ থেকে ফ্রাই হয়, ফ্রাই থেকে লার্ভি হয়, ওই সময় যে মোল্টিংটা হয় তখন পোস্ট মোল্টস, এবং গ্রোয়ার্স মানে হচ্ছে অ্যাডাল্ট ফিশ যেটা হয় সেটার ভিতরেও এই জিনিসটা হতে পারে। PD has been found in Europe and rainbow and brown trout are also susceptible. মেইনলি হচ্ছে ইউরোপে দেখা যায়, যেখানে হচ্ছে কোল্ড ওয়াটার এবং হচ্ছে রেনবো ট্রাউট এবং ব্রাউন ট্রাউটের ভিতরেও পিডি ফিশ দেখা যেতে পারে। মেইন সিমটম অনেক কিছুই আছে, তার মধ্যে হচ্ছে মূলত মেইন সিমটম মনে রাখবা হচ্ছে স্যালমন প্যানক্রিয়াসের ডিজিজ হচ্ছে প্যানক্রিয়াসের ভিতরেই হচ্ছে মূলত এদের ইনফেকশনটা বেশি থাকে এবং ইন্টারনাল অর্গানটাই বেশি, এবং এরা হচ্ছে সিস্টেমিক ডিজিজ। এই মোটামুটি 5টায় পড়ালাম, তোমরা 5টায় পড়া। তার মধ্যে হচ্ছে বাংলাদেশের দিকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কি ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস, ভাইরাল নার্ভাস নেক্রোসিস, দেন আরেকটা কি বলছিলাম স্প্রিং ভিরেমিয়া অফ কার্প, এটা হচ্ছে খুব বেশি কমন একটা ডিজিজ ফর বাংলাদেশ, যেহেতু আমরা হচ্ছে কার্প জাতীয় মাছের কালচার করি। ভাইরাল হেমোরেজিক সেপ্টিসেমিয়াটাও দেখা যায়। নাম্বারিং এর প্রবলেম নাকি?
ইনফেকশাস হেমাটোপয়েটিক নেক্রোসিস এটাও বাংলাদেশে হয়। তো মোটামুটি এই 7টা যদি পড়ো আমার মনে হয় কভার করবে তোমাদের আপাতত যত হয়। আর যদি এরপরে কিছু থাকে বাংলাদেশের জন্য আমার টুকু যদি পড়ে আমি তোমাদেরকে নেক্সটে আবার পড়াই দিব। ঠিক আছে? ভাইরাল ডিজিজ দিয়ে আরএনএ ভাইরাল ডিএনএ ভাইরাল ডিজিজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমাকে বলো আগে। ডিএনএ ভাইরাল এবং আরএনএ ভাইরাল ডিজিজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বলো, তাহলে আমি এটা শেষ করে আমি একটু ইয়েতে যাব, শেলফিশ ডিজিজে। ম্যাম হ্যাঁ বলো। সাব সাব অ্যাকিউট আর ক্রনিক ওই জিনিসটা একটু বুঝাই দিবেন, ভুলে গেছি। কে বলবা সাব অ্যাকিউট কাকে বলে? কে বলবা? টার্মিনোলজি আমি বলেছিলাম। কে বলবা? একটা একটা হচ্ছে শাড়ি রাখছে কিনা সুলভ, দেখি আমি একটু ধরি। হ্যাঁ সুলভ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো, ভালো আছো সুলভ? কি খবর বলো? এখন তোমাদের তো কিছু বলি না। আমি এই যে সপ্তাহ খানেক আগে কথা হয়েছে আমার ফ্রেন্ডের সাথে, ও নাকি যে মন্ত্রণালয়ে আসছিল, ও বললো যে এই মাসেই রেজাল্ট হবে, তো এই মাসে চলেই গেল, এই জন্য তোমাদের সাথে আর শেয়ার করি না। আর রেজাল্ট নাকি আমাকে যেটা বললো আগে যেটা ছিল সেটাই ফিক্সড আছে। লেট হওয়ার কারণ হলো ও যে গন্ডগোলটা হয়েছিল যে যারা ই করেছিল যে কোশ্চেন নিয়ে কি করে গন্ডগোল, ওদের জন্য ওরা মনে হয় মন্ত্রণালয় থেকে একটা মামলা হয়েছে। ওই মামলার এটা নিষ্পত্তি না হওয়ার জন্য রেজাল্ট পাবলিশ করতে পারছে না। তো ওর লেটেস্ট খবর যেটা আমাকে বললো যে ওইটা মনে হয় মন্ত্রণালয় থেকে পাস হয়েছে, যে রেজাল্ট পাবলিশ হতে পারবে, কোনো সমস্যা নাই। এখন আমাকে বললো যে এই মাসেই নাকি পাবলিশ হয়ে যাবে রেজাল্ট। আর ও যা ওইটাই বলছে, আমাদের ইউনিভার্সিটি থেকে 8-9 জন নাকি টিকছে, বিএ এর পরে তোমাদের অবস্থান এই আর কি, এতটুকুই জানি। আর তোমাদের বলি যে এইটুকু তো জানা কোনো জানা হলো না। আমি অপেক্ষা ছিলাম যে হয়তো এই মাসে পাবলিশ হবে, কিন্তু হলো না, তো মাসটা চলেই গেল। তবে এখন পর্যন্ত তোমাদের রেজাল্ট চেঞ্জ হয় না। আমি ভেবেছিলাম যে ক্যান্সেল হবে, ক্যান্সেল হয় না, সবই ঠিক আছে। হয়তো এই মাসে যেহেতু হলো না, হয়তো নেক্সট মান্থে হবে, এটুকুই জানি। হ্যাঁ BFTS 6 এটা আমার যে পেপারটা থাকবে সেটা তোমার নাম থাকবে। এখন আমি ইয়েটা জানি না, সুলভেরটা জানি না, সরি এই যে রাকিবেরটা আমি জানি না। আর রাকিবের যদি সিকোয়েন্স আমি স্যারকে নিষেধ করেছি, কারণ হচ্ছে ও যেভাবে দিতে চাচ্ছে সেভাবে দিতে হয়। আমার স্যারের উচিত তাহলে আমার থিসিসটাকে ওটা বাদ দেওয়া, থিসিস থেকে ওটা বাদ দেওয়া উচিত ছিল। আমার থিসিসে আমি ওটা ইনক্লুড করেছি, এখন ওর পেপার যদি সেটা না থাকে তাহলে আমার পেপারের একটা পার্ট মানে বড় রকম মার খাবে এবং আমি হয়তো ভালো জার্নাল দিতে পারবো না। সেক্ষেত্রে আমি হয়তো খুব বেশি একটা স্টেপ আমি নিব না। সেটা না নিয়ে স্যার যদি পাবলিশ করবে, আমি আদার্স অন্য দিয়ে আমি যেগুলো সিকোয়েন্সি করেছি আমি এনসিপি থেকে কিছু ডাটা নিয়ে সিপি করবো, পাস করবো। কারণ ওটা যদি তোমার রাকিব যেভাবে করেছে ওভাবে তোমার করলে, আমি যে অ্যানালাইজ করেছি সেটা মার খাবে। কারণ ভালো জার্নালে তোমাকে ডিক্লারেশন দিতে হবে যে কোনো পার্সিয়ালি কোনো ডাটা অন্য কোথাও হয়নি। বুঝতে পারছো? আর আমার যে পেপারটা যদি হয় হয় বলতে আমি লিখছি, কমপ্লিট করছি, আমি হিট ম্যাপ করেছি, অনেক কাজ করেছি ওটার ভিতরে। এখন যাই না স্যারকে, স্যার এই জন্য বলে রাকিব এটা আটকায় রাখছে।
হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিল কি সাবএকিউট বলতেছিল, কাকে সাবএকিউট হচ্ছে একটা ডিজিজ হচ্ছে যখন হচ্ছে লং টাইম সিমটম বেশি একটা প্রকাশ পাবে না, বডির ভিতরে হচ্ছে সিমটম প্রকাশ পাবে না, কিন্তু লং লং টাইম ধরে বডির ভিতরে থাকবে সেই ডিজিজটা, সেটাকে বলা হচ্ছে সাব একিউট ডিজিজ। একিউট ডিজিজ মানে হচ্ছে যেটা হচ্ছে সিমটম প্রকাশ পাবে এবং অল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে চলে যাবে। আর সাব একিউট হচ্ছে, সাব মানে কি সাবপ্রেসড হয়ে থাকবে বডির ভিতরে, কিন্তু লম্বা সময় ধরে থাকবে, কিন্তু লম্বা সময়ের একটা ইয়ে আছে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থাকবে, কিন্তু একিউট ডিজিজের একটু বেশি সময় নিয়ে থাকবে, সেটা হচ্ছে সাব একিউট ডিজিজ। বুঝতে পারছো? কে কোশ্চেন করলাম? জি ম্যাম, বুঝতে পারছি। আর ক্রনিক ডিজিজ হচ্ছে এটাও একটা ডিজিজের কন্ডিশন, এবং এটা সাধারণত হচ্ছে মানে এটাও একটা কি বলবো যে পারসিস্টেন্স, মানে একটা একটা কতক্ষণ বডির ভিতরে থাকবে, এটা একটা নির্দিষ্ট একটা ডিজিজে ইয়ে থাকবে। এবং ক্রনিক ডিজিজটা হচ্ছে সাধারণত হচ্ছে সিমটম আকারে প্রকাশ পাবে এবং একটু লম্বা সময় ধরে, সাধারণত হচ্ছে 1 বছর ধরা হয়, 1 ইয়ার অথবা হচ্ছে মোর সময় ধরে এটা বডির ভিতরে থাকবে, একটু লম্বা সময় ধরে থাকবে বডির ভিতরে, এবং কিছু সিমটম থাকবে এই বডির ভিতরে, এরা হচ্ছে এদের হচ্ছে কিছু সিমটম থাকবে, সাধারণত হচ্ছে ইন্টারনাল ডিজিজের ক্ষেত্রে এগুলো হয়। মানে ম্যাম, ক্রনিক ডিজিজের টাইম অনেক বেশি থাকবে, আবার সিমটমও প্রকাশ পাবে। হ্যাঁ, কিছু আর সিমটম থাকবে। সাব অ্যাকিউটের ক্ষেত্রে সিমটম প্রকাশ পাবে না, বাট এটা লং দেহের টাইম থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাব একিউটের তার- ক্ষেত্রে হচ্ছে লং টাইম থাকবে, সিমটমটা হচ্ছে মানে ওরকম ভাবে প্রকাশ পাবে না, কিন্তু ক্রনিক ডিজিজটা হচ্ছে হালকা সিমটম প্রকাশ পাবে এবং লম্বা সময় ধরে থাকবে। আর হালকা, ম্যাম অ্যাকিউট হচ্ছে খুব কম টাইম থাকবে এবং সিমটমও হ্যাঁ প্রকাশ হ্যাঁ পাবে এবং তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তোমরা ম্যাম, ঠিক আরো আছে। যদি ক্লিয়ার করতে চাও নেট সার্চ করলে তোমরা আরো ক্লিয়ার ভাবে পাবা, ঠিক আছে? ক্রনিক ডিজিজ বলে, এবং ক্রনিক ডিজিজগুলো সাধারণত হচ্ছে তোমার যে হার্ট অথবা হচ্ছে তোমার যে ক্যান্সার, ডায়াবেটিস, এই টাইপের ডিজিজগুলো আছে যে এগুলোকে সাধারণত হচ্ছে ক্রনিক ডিজিজ বলে। লম্বা সময় ধরে থাকে না। হার্ট ডিজিজ কি হয়, দীর্ঘদিন থেকে যায়, 1 বছর 2 বছর থেকে যায়, সিমটম থাকে, মানুষ কিন্তু মরেও না, আবার হচ্ছে কি সুস্থভাবে বাঁচেও না। তারপরে ক্যান্সারও একই অবস্থা, ডায়াবেটিসও কি হয়, এটা হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে ক্রনিক ডিজিজ। এটা বডির ভিতরে হয়েছে, মানুষের কিন্তু কিছু সিমটমও আছে, আছে না সিমটম আছে, এবং লম্বা সময় ধরে কিন্তু থেকে যাচ্ছে বডির ভিতরে। জি ম্যাম। এগুলোকে সাধারণত হচ্ছে ক্রনিক ডিজিজ বলা হয়। বুঝতে পারছো? জি ম্যাম। তোমাদের ক্লাস কখন এরপরে? আমি তো ভাবছিলাম যে সেলফিশ, ম্যাম ক্লাস আছে। ভেবেছিলাম তো আমি যে নেক্সট টপিকে যাব, তাহলে কিভাবে হবে? তার মানে হচ্ছে আবার কাল বুধবারে ক্লাস, তোমাদের বুধবার 12:30টায়, ঠিক আছে? বুধবার 12:30টায় তো ক্লাস নাকি? আরো কারো কিছু বলার আছে ভাইরাল আরএনএ ভাইরাল এবং ডিএনএ ভাইরাল ডিজিজ নিয়ে? 45, আমি তো এরকম এক্সপেক্ট করি তোমরা 40-র উপরে তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকে। আমি যে এত কথা বলি তোমরা শুনো, একটু বেশি করে শুনো। সবসময় যে মাসের ক্ষেত্রে কাজে লাগবে তা না, প্যাথোলজি অনেক সময় হচ্ছে হিউম্যানের জন্য কাজে লেগে যায়, কিছু কিছু টার্মিনোলজি। আমি বলতেছি যে ডক্টর হয়ে যাবা, কিন্তু বেসিক প্রাইমারি চলাফেরার জন্য কিছু হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল কিছু বিষয় জানা লাগে। তোমরা যদি ফিশের প্যাথোলজি পড়ো, হিউম্যান সম্বন্ধে দেখবো হচ্ছে একটা প্রাইমারি একটা নলেজ তোমাদের গেইন হবে। একটু পড়ো, আমরা যে গল্প করছি গল্পগুলো একটু শুনো। অ্যাটেন্ডেন্সটা যেন 40-র উপরে তোমাদের থাকে, মিনিমাম 40, মোর দেন 40 থাকে। আমি তো এক্সপেক্ট করি যে তোমরা 55, 58 জন মনে হয় স্টুডেন্ট না? কয়জন তোমার স্টুডেন্ট? 57। দিস নট এ স্মল ওয়ান। কারো কোনো কিছু বলার আছে? কি আছো? জয়রা খান মিথিলা আসো ক্লাসে? জয়রা খান মিথিলা ক্লাসে নাই? ম্যাম আছি আমি। তুমি তো আসলা, কিন্তু আমি তো দেখতেছি একটা বিড়াল চলে আসছে। আমি তো, আমার ক্লাসে বিড়াল ঢুকলো কেমনে এবার? মিথিলা, ক্লাসের ভিতরে বিড়াল ঢুকে গেল ম্যাম ওটা পিকচার দেওয়া। কেন? তোমার পিকচার নাই? বিড়ালের পিকচার দিতে হবে কেন? আমি দেখি ক্লাসের ভিতরে পুরো বিড়াল ঢুকে গেছে। আচ্ছা ম্যাম সাদিয়া সেন করব। লিমা ক্লাসে আছো? লিমা, সাদিয়া সেন লিমা
লিমা 5060 ক্লাসে আছো? জি আসি। জি ম্যাম আসি। সিনথিয়া জামান মিশু, মিশু ক্লাসে আছো? মিশু জি ম্যাম আসি ম্যাম। গুড, ক্লাসে থাকো, আমি তো সেটাই চাই। রাকিব আছো? রাকিব হাসান, রাকিব ক্লাসে আছো? রাকিব, রাকিব ক্লাসে নাই? দিগন্ত ক্লাসে আছো? দিগন্ত মজুমদার? ইয়েস ম্যাম। গুড, আমি যেন ডেকে ডেকে পাই তোমার, আমি যখন পাই তোমাদের তখন খুব ভালো লাগে আমার যে তোমরা ক্লাস করতেছো। রাহাতুন্নেসা অর্পা, জি ম্যাম আসি। তানভীরুল ইসলাম ক্লাসে আছো? তানভীর, তানভীর, জি ম্যাম। জি ম্যাম আসি ম্যাম। জান্নাতুল ফেরদৌস ক্লাসে আছো? জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস 5109, জান্নাতুল ফেরদৌস নাই? সাইমন আছো? সাইমন রহমান ক্লাসে আছো? কয়টা ক্লাসে? সাইমন, সাইমন ক্লাসে আছো? সাইমন, সাইমনের তো মাইক নষ্ট, ও চ্যাট বক্সে মেসেজ দিচ্ছে। কি যন্ত্রণা তোমাদের ক্লাসে। আচ্ছা, ম্যাম ও মুস্তাকিম, সব ক্লাসেই মার্কি চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় মেসেজ দেয়। মুকসিদ মাসুম ক্লাসে আছো? মুকসিদ মাসুম, জি ম্যাম আছি। আতিয়া আছো? আতিয়া খন্দকার, আতিয়া? ম্যাম আসি ম্যাম, আতিকা। ওকে, ঠিক আছে, যতটুকু হয়েছে ততটুকুই আপাতত আছে অ্যাটেন্ডেন্স। তো থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। একটু পার্টিসিপেট করো, একটু পড়ো, এনজয় করো। সবসময় যে সবকিছুই কি বলবো মুখস্থ করতে আমার কোনো কথা নাই। অনেক বড় সিলেবাস পড়ো, পরীক্ষার সময় চিন্তা করবো কি কতটুকু সময় পায় না পাও, কিন্তু ক্লাসে আসো এবং ক্লাসটাকে এনজয় করো। তোমরা এনজয় করলে আমার ভালো লাগবে, গল্পে গল্পে পড়বো আমরা, ঠিক আছে? চেষ্টা করবো গল্পে গল্পে পড়তে আমরা, তোমাদের যদি বোর না লাগে, আমারও যদি বোর না লাগে। কিন্তু ক্লাসে যদি না আসো তখন আমার খারাপ লাগে যে তোমরা কি আমাকে অ্যাভয়েড করতেছো, আমি কি তোমাদের পড়াতে পাচ্ছি না, এমনিতে তোমাদের দেখতে পাচ্ছি না, আমি কাউকে ফেস চিনতে পাচ্ছি না, এরপর ক্লাসে না আসলে তখন তো খারাপ লাগে আমার। ঠিক আছে, আজকে তোমাদের পরবর্তী ক্লাস আছে যেহেতু, আর আমি গেলাম না সেলফিশ ইয়েতে। নেক্সট বুধবারে ক্লাসে আমরা আসবো 12:30টায়। থ্যাংক ইউ, আমি এখানে তাহলে শেষ করলাম ক্লাস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।